বঙ্গ রাজনীতিতে নতুন টুইস্ট কি সেই টুইস্ট বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই মুহূর্তে দাঁড়িয়ে শোভন চ্যাটার্জি নামটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে শিরোনামে চলে এসেছেন শোভন কারণ প্রথমে একটা বিষয় ভাবা হচ্ছিল যে শোভন চট্টোপাধ্যায় কি শিবির বদল করছেন অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে কি শোভন চট্টোপাধ্যায় আসছেন সেই জল্পনার অবসান শোভন চট্টোপাধ্যায় আপাতত তৃণমূলে আসছেন না আপনারা জানেন রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী কলকাতা পুরসভার 131 নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন তিনি কিন্তু তাকে গতকালই সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সরিয়ে দেওয়ার পর থেকেই যে জল্পনা দানা বাঁধছিল তাহলে সাংগঠনিক দায়িত্বে এবার কি শোভন চ্যাটার্জি পাকাপাকিভাবে আসতে চলেছেন কিন্তু টিম পিকের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে যদিও দলের অনেকেই চাইছেন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরুক ফের ঘাসফুলে ফিরুক শোভন চট্টোপাধ্যায় অনেকেই চাইছেন কিন্তু আপাতত যা জানা যাচ্ছে টিম পিকের আপত্তি এবং রত্না চট্টোপাধ্যায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও আপাতত এই ওয়ার্ডের কাজ তিনিই করবেন বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করি কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে কমলিকা দেখো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তৃণমূল কংগ্রেসে যদি কারোর দায়িত্ব নিয়ে নেওয়া হয় তাহলে গত 6 মাস এবং 1 বছরও যদি তার বেশিও দেখা যায় তাহলে তাকে সেটাকে কমিউনিকেট করা হয় অর্থাৎ যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে সেটা জানানো হয় কিন্তু গত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও রত্না চট্টোপাধ্যায় তিনি জানেন না যে তার পদ আছে কি নেই অর্থাৎ প্রাথমিকভাবে তিনি জানতেন না যে তার পদ আছে কি নেই এবং গতকাল সন্ধেবেলা থেকে যেটা আমরা জানতে পারছি রত্না চট্টোপাধ্যায় বিভিন্ন যারা সিনিয়র নেতা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যে তিনি কাজ করবেন কি না প্রত্যেকের তরফ থেকে রত্না চট্টোপাধ্যায়কে বলা হয়েছে যে তিনি যেরকম কাজ করছিলেন সেরকমই তিনি কাজ যেন করেন আজকে সকালবেলা থেকেও তিনি সেরকমই কাজ করছেন এবং সেই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে যে এই যে সরিয়ে দেওয়া এবং তারপর রত্না চট্টোপাধ্যায়কেও বলা যে তিনি যে কাজ করছিলেন সেই কাজই করবেন কালকের যে সিদ্ধান্ত এবং তারপর রত্না চট্টোপাধ্যায়ের আজকের এই কাজ করা এর মধ্যে এই দুটো জিনিসের মধ্যে তো বেশ পার্থক্য দেখা যাচ্ছে সেই পার্থক্যটা কেন হচ্ছে সেই পার্থক্যটা কিসের জন্য হচ্ছে এটাই একটা বড় প্রশ্ন এবং সেখান থেকে জানা যাচ্ছে অবশ্যই শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের অত্যন্ত ভালো সম্পর্ক এবং শোভন চট্টোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় তৃণমূলে ছিল এবং তৃণমূল ফিরে আসলে অবশ্যই তৃণমূল কংগ্রেস খুশি হবে সেই অনুযায়ী এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তে যদি দল একদম দৃঢ় থাকতো তাহলে রত্না চট্টোপাধ্যায়কে বলে দেওয়া হতো ঠিকই তাই কমলিকা ফিরছি তোমার কাছে আমাদের সঙ্গে এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে রত্না দেবী আপনাকে স্বাগত জানাবো জি 24 ঘন্টায় গতকালই আমরা দেখেছি দলের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না গেলেও আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে এমনটা শিরোনামে এসেছিল কিন্তু আপনি কাজ করছেন তৃণমূলের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে একটু যদি জানান যে আপনার কাছে কি নির্দেশিকা দলের তরফ থেকে এসেছিল দেখুন কালকে যখন আমি প্রথম মিডিয়াতে দেখলাম খবরটা তখন আমি একটু আশ্চর্যই হয়েছিলাম যে মিডিয়া একটা খবর চালাচ্ছে আমাকে 131 নম্বর ওয়ার্ড থেকে কাজের দায়িত্বভার থেকে অব্যাহত দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে দল থেকে কোনো নির্দেশই আসেনি ফলে আমি একটুখানি অবাক হওয়ার ভয়ে আমি আমার দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় প্রত্যেককেই ফোন করেছিলাম এবং প্রত্যেকেই আমাকে জানিয়েছে না এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা জানি না ছেড়ে দাও ওসব কথায় কাজ দিতে হবে না কাজ চালিয়ে যাও তো আমি সেই ক্ষেত্রে আমি আজও সকাল পর্যন্ত কিছুক্ষণ আগে আমি ওয়ার্ড ঘুরে এসে ঘরে ঢুকলাম আমার ওয়ার্ডে একটা ড্রেন আর জলের সমস্যা চলছে সেটা দেখে ঢুকলাম তাই আমি যেহেতু আমার দল থেকে আমাকে কোনো রকম কাজের অব্যাহতি দেওয়া হয়নি বা সরিয়ে দেওয়া হয়নি সম্পূর্ণভাবে মিডিয়ার তৈরি করা হোক বা আমার দলের কোনো একটা অংশ এই মানে খবর তৈরি করে থাকুক তার জন্য যদি এটা হয়ে থাকে তাই আমি যতক্ষণ পর্যন্ত আমার শীর্ষ নেতৃত্ব সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছেন তাদের হাত থেকে আমি দায়িত্ব পেয়েছিলাম তারা যতক্ষণ আমাকে না বলছেন আমি 131 নম্বর ওয়ার্ডের কাজ আগে ঠিক যেরকম চালাচ্ছিলাম সেরকমই চালিয়ে যাব অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম রত্ন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে আমরা সরাসরি চলে যাই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ দা স্বাগত জানাবো আপনাকে জি 24 ঘন্টায় এই মুহূর্তে দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায়ের নামটা বিধানসভা নির্বাচনে যখন আর কয়েক মাস বাকি তখন শিরোনামে উঠে এসেছে বিজেপিতে আছেন শোভন চট্টোপাধ্যায় এমনটা বিজেপি বললেও তৃণমূলে তার যাওয়ার একটা সম্ভাবনা তার একটা শিবির বদলানোর সম্ভাবনা তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবে শোভন চট্টোপাধ্যায় তিনি একজন দক্ষ রাজনীতিক তার অভিজ্ঞতাকে হাতিয়ার দুপক্ষই করতে চাইবে এই মুহূর্তে
দেখো, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে গতকাল রাত্রি 9:30 পর্যন্ত কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের সরে যাওয়ার খবরটাই আমাদের কাছে ছিল Exactly. এবং মিডিয়াতে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও মিডিয়াতে ছিলেন কালকে, কেউ কিন্তু প্রতিবাদ করেনি। তারা কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের থেকে মানে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই খবরের কেউ প্রতিবাদ করেননি 9:30 পর্যন্ত। তারপরে অরবিন্দ মেনন, বিজেপির পর্যবেক্ষক, কেন্দ্রীয় পর্যবেক্ষক, তিনি যখন শোভনের বাড়িতে যান, তারপর পরে নিশ্চয়ই ডেভেলপমেন্ট কিছু হয়েছে, যে যার ফলে কিন্তু আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে না, তাহলে তিনি বিজেপিতেই থাকছেন। অরবিন্দ মেনন যাওয়ার পরে নিশ্চয়ই কোনো রাজনৈতিক ঘটনাবলীর পরিবর্তন এসেছে। দ্বিতীয় বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে গত 1.5 বছর ধরে শোভন কখনো আসছেন, কখনো যাচ্ছেন, কখনো আসছেন, কখনো যাচ্ছেন, এটা প্রতিনিয়ত সংবাদের শিরোনাম। এবং এর মাঝে তুমি জানো যে একাধিকবার শোভনের তৃণমূলে ফেরা সংবাদ এসেছিল, আবার বিজেপিতে তিনি নিজেকে প্রতিষ্ঠা করছেন এমনও খবর আসছিল। কিন্তু গত 1.5 বছর ধরে শোভন চট্টোপাধ্যায় রাজনীতির বাইরে আছেন, ফলে তার প্রভাব দক্ষিণ 24 পরগনাতে যে বিপুল পরিমাণে ছিল, সেই প্রভাব কিন্তু এখন সেটাকে সুভাষিস চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি এবং সাংসদ, তিনি কিন্তু সেই দায়ভার পালন করছেন। ফলে প্রভাব কিন্তু রাজ্য রাজনীতিতে বা দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে কার্যত বলা যায় যে এখন নিয়মান। একইভাবে তার নিজের যে এলাকা, বিধানসভা এলাকা, সেখানকার যারা নির্বাচন তাকে করেছিলেন, তারা কিন্তু এই জনপ্রতিনিধিকে পাচ্ছেন না। ঠিকই এই জায়গাটাই বিশ্বনাথ দা আপনার কাছে আমি জানতে চাইবো যে বিজেপিতে যোগদানের আগে তৃণমূলেও তিনি, তার পারফরমেন্স ভালো ছিল না, দলের তরফ থেকে ক্ষোভ জানানো হয়েছিল, সেখানেও আমরা দেখেছি। তারপর বিজেপিতে যোগদান করার পর সেখানেও তিনি কার্যত নিষ্ক্রিয়। সেই মুহূর্তে দুই শিবিরের এই যে টানাটানি বিধানসভা নির্বাচনের আগে, কোট আনকোট যদি বলি যে একজন নিষ্ক্রিয় রাজনীতিক এই মুহূর্তে, যিনি কিনা সত্যিই কোনো কাজ করছেন না, তিনি তার ওয়ার্ডে যাচ্ছেন না বিগত 3 বছর ধরে, কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ তাকে নিয়ে এই দড়ি টানাটানি? মানে আমি তোমায় বলছি রুমেলা, যে আলাদা কোনো পলিটিক্যাল গুরুত্ব তার আছে বলে মনে করি না। কারণটা কি, যে এক সময় এই শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে 500 ছেলে ঘুরতো, আজকে 5 জন ছেলেও তার নেই। আজকে তার কনস্টিটিউয়েন্সির লোকরা তাকে বছরকে বছর পাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ তার প্রতি কিন্তু আছে। কিন্তু তারপরেও দড়ি টানাটানি তাকে নিয়ে কেন? তার কারণ রাজ্য রাজনীতিতে এখন শোম্যানশিপ চলছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে, যে কে কত কোন দল ভেঙে কত লোক সামনে আনতে পারে, এবং তার প্রতিযোগিতাতে একটা পারসেপশন তৈরি করতে চাইছে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, যে আমার কাছে বেশি লোক আছে না তোমার কাছে বেশি লোক আছে, বিজেপির কাছে বেশি লোক আসছে না তৃণমূলের কাছে বেশি লোক আসছে। এই দলে যোগদানটা একটা রাজনৈতিক কারবারের পরিণত হয়েছে। 2021-এর নির্বাচনের আগে পাবলিক পারসেপশন তৈরি করবার জন্য বিজেপি এবং তৃণমূল কার্যত জল খেয়ে নেমেছে। একদমই তাই বিশ্বনাথ দা, আপনি সঙ্গে থাকুন। একদিকে যখন শুরুতেই আপনাদের বললাম যে এই বঙ্গ রাজনীতি বিধানসভা নির্বাচনের আগে, তাতে টুইস্ট, শোভন চ্যাটার্জির নাম যেরকম শিরোনামে এসেছে, সেরকমই বঙ্গ বিজেপিতে আমরা দেখতে পাচ্ছি শোরগোল ফেলে দিয়েছেন তথাগত রায়। গত রবিবারই তিনি মেঘালয় থেকে ফিরেছেন এই রাজ্যে। সদ্য প্রাক্তন রাজ্যপাল তিনি মেঘালয়, তিনি বঙ্গ বিজেপিতে, তিনি কলকাতায় আসার পরেই আমরা দেখলাম যে তার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে বেশ কয়েকটা জায়গায় বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। তথাগত রায় তিনি বৈঠক করলেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে, এবং সেখানে তিনি তার এই নির্বাচনকে কেন্দ্র করে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার এই মুহূর্তে যে অবস্থা, বেকারত্বের সমাধান, আন্দোলন এই মুহূর্তে যা হওয়া উচিত বিজেপির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, সেই সমস্তগুলো নিয়ে তিনি জানান, তিনি কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। এবং আরও একটি বিষয় কৈলাস বিজয়বর্গীয় তিনি স্পষ্ট করে দেন যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এরকম কোনো কিছু থাকবে না, কালেকটিভ লিডারশিপে তারা ভরসা করবেন। তাদের মুখ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেই তারা বিধানসভা নির্বাচনে নামবেন, এবং জয়ের রূপরেখা তারা এইভাবেই তৈরি করেছে। ঠিক এই বৈঠক থেকে বেরিয়ে আসার পর তারপর ফেসবুকে একটি গ্রুপ তৈরি হয়,
তথাগত রায় ফর সিএম, যেই গ্রুপের মূল কাজ হচ্ছে তথাগত রায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিপন্ন করা, এবং বেশ কিছু পোস্টে তারা সরাসরি লিখেছেন যে আদর্শ মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার একমাত্র তথাগত রায়। তাহলে প্রশ্ন এখানেই উঠছে, যখন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করে এসে তিনি বেরিয়ে এলেন এবং কৈলাস বিজয়বর্গীয় স্পষ্ট জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখানে কেউ থাকবে না, বঙ্গ বিজেপিতে কেউ থাকবে না, তাহলে কোথা থেকে এই পোস্ট, সোশ্যাল মিডিয়া কোথা থেকে এত উত্তাল হচ্ছে? আমরা বরং কথা বলে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন অঞ্জন রায়। অঞ্জন, তোমার সঙ্গে যখন কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বক্তব্য, তিনি যা নির্যাস আমরা পেয়েছি যে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অন্ততপক্ষে এই রাজ্যে নেই, কালেকটিভ লিডারশিপে তারা ভরসা রাখছেন, তাহলে এই যেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটার বেস কি? দেখো, প্রথমেই যদি বলি যে তথাগত রায় রাজ্যপালের পদ শেষ করে রাজ্য রাজনীতিতে এলেন, এটারই বা বেশ কি? হঠাৎ দীর্ঘ বয়স্ক একটা মানুষ, বহু বছর আগে রাজ্যপাল দলের রাজ্য সভাপতি ছিলেন, তারপর তিনি রাজ্যপাল হিসাবে চলে যান, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। হঠাৎ কিসের ইন্ধনে, কার ইচ্ছায় তিনি আবার রাজনীতিতে ফিরে আসতে চাইছেন এবং আসছেন কোথায়? সরাসরি রাজ্যপাল পদ থেকে তিনি রাজ্যের একটা দলের কর্মী হতে চাইছেন। কারণ এই মুহূর্তে তথাগত রায় বিজেপির কর্মী নন, তিনি আবেদন করতে চাইছেন। ফলে তথাগত রায়ের পেছনে বিজেপির কোনো শক্তি কাজ করছে কিনা, একাংশ, যে একাংশটা বর্তমান দিলীপ ঘোষের নেতৃত্বের বিরোধিতা করে, সেইটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন উঠেছে বিজেপির মধ্যে। অঞ্জন, এই জায়গাটায় আমি বিরতির পর ফিরবো, তুমি সঙ্গে থাকো। টুইস্ট, যেই টুইস্ট নিয়ে কথা বলছিলাম বঙ্গ রাজনীতিতে, শোভন চট্টোপাধ্যায়ের কথা বললাম, আর শেষ করেছিলাম বিরতিতে যাওয়ার আগে তথাগত রায়কে দিয়ে। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন। বিশ্বনাথ দা, তথাগত রায় মেঘালয় থেকে তিনি ফিরলেন, ফিরে বঙ্গ বিজেপিতে একটা শোরগোল মাচিয়ে দিলেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার নামটা অত্যন্ত প্রাসঙ্গিক। আর যে ফেসবুক গ্রুপের কথা বলছিলাম কিছুক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে, একটি ফেসবুক গ্রুপ যার নাম তথাগত রায় ফর সিএম, এবং সেখানে সমর্থকদের তাদের যেই সমস্ত পোস্ট আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু কার্যত পদপ্রার্থী হিসেবে তথাগত রায়কে দাঁড় করানোর জন্যই। কি বলবেন, যে দলের অন্দরেই কি প্রচ্ছন্ন মদতে এটা হচ্ছে? দেখো, অনেকগুলো স্তর আছে। তথাগত রায় যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তখন দলের এত বৃদ্ধি ছিল না, মাত্র 5-6% ভোট পেত। আর আজকে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি তারা রাজ্য বিকল্প শক্তি হিসাবে এসে 40% ভোট, 18 লোকসভা আসন পেয়েছিল। বিশ্বনাথ, আপনার ভয়েস ব্রেক করছে, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। বলছি, যারা প্রতিনিয়ত লড়াই করছে, প্রতিনিয়ত যারা লড়াই করছেন তাদের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা যথেষ্ট। দলের নেতৃত্বের জায়গা থেকে বলা যায় যে বিভেদ আছে এবং তা স্পষ্ট বিভাজিত, এবং দিলীপ ঘোষের নেতৃত্বের প্রশ্ন বিভাজন খুব স্পষ্ট, এবং সেই কিন্তু ধন্যবাদ বিশ্বনাথ দা। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তার আগে আপনাদেরকে শেষ করার আগে একবার একটু দেখিয়ে নেব যেই ফেসবুক পোস্টের কথা বলছিলাম, তথাগত রায় ফর সিএম ফেসবুকের যেই পোস্ট, গ্রুপে যেই গ্রুপ তৈরি হয়েছে এবং যেই পোস্ট ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে, সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।